আসসালামু আলাইকুম। কি অবস্থা? বেশ, ঈদের ঈদের ছুটির পরে আমরা আবার আমাদের যে নিয়মিত বাংলা ফ্রি ক্লাস, সেই ফ্রি ক্লাসে চলে আসলাম। আমাদের সাথে তোমরা যারা ফেসবুক লাইভে যুক্ত হয়েছো এবং আমাদের জুম আমাদের পেইড ব্যাচে যে স্টুডেন্টরা জমে আছে, সবার প্রতি শুভেচ্ছা, শুভকামনা দিয়ে শুরু করছি। আমাদের ক্লাসের শুরুতে যে কমন নির্দেশনা থাকে যে আমরা ঠিক যতটুকু সময় লাইভে থাকবো বা ক্লাসে থাকবো ততটুকু সময় এটাকে প্রোডাক্টিভ টাইম হিসেবে ব্যবহার করব। আমার এই টাইমটা, এই সময়টা যেন আমার কাজে লাগে, সেজন্য খাতা কলম নিয়ে আমি যা পারি এবং যা পারি না, নতুন তথ্য, সবগুলো তথ্য গুরুত্বপূর্ণ বিধায় আমরা আলোচনা করছি, সবগুলো তথ্য লিখবো। আমার এই ক্লাসটা যেন কোনো না কোনো দিন কোনো না কোনো জায়গায় কাজে লাগে। আমরা জানি যে আমাদের এই ক্লাসগুলো, আজকে যে একাডেমিক ক্লাসটা হচ্ছে, সেটা তোমাদের সামনে 25 এবং 26-এ যারা পরীক্ষা দিবা তোমাদের সিলেবাসের ভিতর থেকে নেয়। এই জন্য 25 এবং 26 ব্যাচের একাডেমিক স্টুডেন্টরা তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং 25 ব্যাচের যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এখনো পর্যন্ত অ্যাডমিশনের যে পরীক্ষাগুলো বাকি আছে সেটার জন্য গুরুত্বপূর্ণ হইতে পারে। এই জন্য খাতা কলম নিয়ে আমরা সিরিয়াসলি ক্লাস করব, সিরিয়াসলি বসবো। আমার মনে হয় লাইভে যারা যুক্ত আছে, জমে যারা বলেছে সব ঠিক আছে, লাইভে যুক্ত হয়েছে, মেসেজ পেয়েছি আমি, সব ঠিক আছে। তাইলে আমরা আহ যথারীতি নিয়ম অনুযায়ী আমরা 20টা প্রশ্ন সলভ করব। আজকের 20টা প্রশ্ন সলভের টপিক হচ্ছে বিলাসী। এর আগে, এর ঠিক আগের যে একাডেমিক ক্লাসটি ছিল সেটাতে আমরা বিলাসী এবং আবুল ফজলের লেখক পরিচিতি, সেখান থেকে প্রশ্ন সলভ করেছিলাম। আজকে আমরা বিলাসী গল্পের খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকের প্রশ্নগুলো মূলত ইন্টারমিডিয়েটের বোর্ড প্রশ্ন বা ইন্টারমিডিয়েটের যে পরীক্ষা 25 ব্যাচের, তাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরকম 20টা প্রশ্ন সলভ করব। খুবই সহজ, গদবাঁধা, কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা প্রথম যে প্রশ্ন যাচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সন্ন্যাসী হওয়া আর এই গল্পে ন্যায় চরিত্র মানে লেখক তার সন্ন্যাসী হওয়ার, এর সাথে একটা মিল আছে। এখন কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন, এই উত্তরটা একটু দেখতে চাই। যারা জমে আছে আমাদের স্টুডেন্ট, তোমরা লিখো, তোমাদের মেসেজ আগে দেখবো, লাইভের মেসেজ তো একটু পরে আসে আমরা জানি। এটা আমি একটা উত্তর পেয়েছি অলরেডি, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, একজন লিখেছে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন, আবার একজন লিখেছে 21 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। ফেসবুকে যারা যুক্ত আছো দেখি তোমাদের মেসেজ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? ওকে, যারা সালাম দিচ্ছ সবার প্রতি তো শুভকামনা দিয়েছে, এই জন্য আলাদা করে আমি লিখতেছি না। খুব নর্মালি একটা কথা আসলে আহ, হয়তো প্রয়োজনীয় না, তারপরে বলতে বাধ্য হইতে হয়। আমরা এই যে লাইক কমেন্ট শেয়ার বা লোকজন ডেকে আনো এটা বলি না, কিন্তু আমি খুব দেখি কমন কিছু চরিত্র বা ক্যারেক্টার তোমরা ক্লাস করছো। তো আমার মনে হয় তোমরা যেহেতু আমাদের শুভাকাঙ্ক্ষী, আমার মনে হয় আমরা না বললেও তোমরা এই কাজটা করছো, আমাদের এই শুভ শুভ কাজ, ভালো কাজের প্রচার বা প্রসারের কাজ নিশ্চয়ই তোমরা করছো আমার কাছে মনে হয়। তাইলে তোমরা যেহেতু উত্তর দিছো, সবাই উত্তর দিছো, আমরা জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখক পরিচিতি থেকে না, 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন, সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন। 2 নম্বর, শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? প্রথম মুদ্রিত রচনা, এটা একটা ছোট গল্প, এবং এই প্রশ্নটা শুধু একাডেমিক না, অ্যাডমিশনেও অনেকবার এসছে। প্রথম মুদ্রিত রচনা, প্রথম প্রকাশিত, প্রথম পাবলিশড হওয়া লেখা, রচনার মধ্যে তো অনেক কিছু থাকতে পারে। রচনার মধ্যে থাকতে পারে কি? রচনার মধ্যে থাকতে পারে উপন্যাস, রচনার মধ্যে থাকতে পারে প্রবন্ধ, রচনার মধ্যে থাকতে পারে কবিতা, রচনার মধ্যে থাকতে পারে গল্প। তা আমরা জানি শরৎচন্দ্রের প্রথম যে লিখেছিলেন, যেটা প্রকাশিত হয়েছিল, সেটা একটা ছোট গল্প। এই ছোট গল্পের মধ্যে এখানে কোনটা আছে? মন্দির, দেনা পাওনা, চরিত্রহীন পল্লী সমাজ। চরিত্রহীন পল্লী সমাজ, এই দুইটা তো উপন্যাস, দেনা পাওনাও শরৎচন্দ্রের উপন্যাস। তাহলে ছোট গল্প কোনটা আছে? ছোট গল্প মন্দির। এটা অ্যাডমিশন এবং একাডেমিকে প্রায়ই আসছে, খুবই কমন, প্রায়ই আসে এরকম একটা প্রশ্ন। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা সেটা হচ্ছে মন্দির, ছোট গল্প। এটাও লেখক পরিচিতি থেকে না। ন্যাড়া ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? এই যে গল্পের শুরুতে ন্যাড়ারা যে হেঁটে যেত, তাদের যে প্রতিবন্ধকতা ছিল লেখাপড়া শেখার প্রতি, শিখতো, মানুষ শিখতো ঠিকই, কিন্তু এই যে কাদা পানি ঠেলে, প্রাকৃতিক এত প্রতিবন্ধকতা ঠেলে তাদের পড়াশোনা করতে হইতো, এবং পড়াশোনায় যে মৃত্যুঞ্জয়ের অবস্থা ভালো ছিল না, এই যে পড়াশোনার বর্ণনা, সেই পড়াশোনায়
আমরা এত দূর পথ 2 ক্রোশ পথ যাইতে আসতে 4 ক্রোশ যে হাঁটতে হইতো, দূরের স্কুলে সুনাম থাকতো তাই তারা কি দূরের স্কুলে বেশি শেখার জন্য যাইতো? বিষয়টা হচ্ছে এরকম না। এইরকম শিক্ষা বা জ্ঞান বিদ্যায় পারদর্শী লোক ছিল না। কাছের স্কুল বন্ধ ছিল এটা বলা নেই, কাছের স্কুলের দুর্নাম থাকে এটাও বলা নেই, শুধু বলা আছে কাছে স্কুল না থাকায় বাধ্য হয়ে তারা দূরে যাইতে হইতো পড়ালেখা করতে। যে সময়ের বর্ণনা, যে সময়কার বর্ণনা এখানে আছে। আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করছি আমাদের ক্ষেত্রেও বর্ণনা আছে, দূরের স্কুলে আমাদের কাছে স্কুল না থাকায় যাইতে হইতো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনুধাবনের প্রশ্ন। এবং এই প্রশ্নটা অ্যাডমিশন, একাডেমিক এবং ইভেন অ্যাডমিশনের রিটেন তার জন্য গুরুত্বপূর্ণ। অসাধ্য সাধন শব্দটির প্রয়োগে লেখক কোন দিকটির প্রতিফলন করতে চেয়েছেন? বিলাসী গল্পে আমরা জানি বিলাসীর চরিত্র বিশ্লেষণ, বিলাসী কি করেছে, বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের যে সম্পর্ক হইল, বিয়ে হইল, তারা যে সংসার করলো, এই জায়গায় বিলাসীর তরফ থেকে একটা অসাধ্য সাধনের কথা বলা হয়েছে, যেখানে মৃত্যুঞ্জয়েরও ভূমিকা রেখেছে। সেই অসাধ্য সাধন কি? বিলাসী সাহস করছে এই অসাধ্য সাধন। বিলাসীর মানসিক সেবা ধর্মীতে এই অসাধ্য সাধন। বিলাসী মৃত্যুঞ্জয়ের পরিণয়, মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জন। দেখো, মৃত্যুঞ্জয় জাত বিসর্জন দিছে, এটাকে অসাধ্য সাধন হিসেবে বলে নাই। বারবার বিলাসীর চরিত্রের বেলায় অসাধ্য সাধন শব্দটা ব্যবহার করা হয়েছে, এবং সেই বর্ণনায় অসাধ্য সাধনে শুধু বিলাসী না, মৃত্যুঞ্জয়ের যে ভূমিকা আছে সেই কথাটা বলা হয়েছে। তাইলে এখানে অসাধ্য সাধন বলতে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের যে প্রেম পরিণয়, এবং পরিণয় থেকে আহ প্রণয় থেকে যে পরিণয় হইল, বিয়ে হইল, প্রণয় থেকে পরিণয়। আমরা জানি প্রণয়, প্রণয় মানে প্রেম ভালোবাসা, পরিণয় তার একটা রেজাল্ট হইল, বিয়ে হইল। এইটাই হচ্ছে সেই অসাধ্য সাধন। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? খুবই কমন প্রশ্ন, পারি। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় আমরা জানি অষ্টম শ্রেণীতে পড়তো। অষ্টম শ্রেণীতে পড়তো। অষ্টম শ্রেণী কোনটা বলতো? ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, ফোর্থ ক্লাস? একজন লিখছে, এছাড়া আর কাউরে দেখতেছি না। একজন লিখছে। মৃত্যুঞ্জয়, হ্যাঁ, থার্ড ক্লাসে পড়তো, ঠিক আছে। থার্ড ক্লাস মানে কি? অষ্টম শ্রেণী। তাহলে ফোর্থ ক্লাস মানে কি? সপ্তম শ্রেণী। তাহলে ফার্স্ট ক্লাস কোনটা? ফার্স্ট ক্লাস কোনটা বলো? তখনকার ফার্স্ট ক্লাস মানে কি? ফার্স্ট ক্লাস মানে কি? দশম শ্রেণী, গুড। ফার্স্ট ক্লাস মানে হচ্ছে দশম। তাহলে মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো, অষ্টম শ্রেণীতে পড়তো। বিলাসী গল্পে কোন সময়ের সমাজ ব্যবস্থার স্বরূপ উন্মোচিত হয়েছে? আমি এই প্রশ্নের উত্তরে যাব, তার আগে বলো স্বরূপ মানে কি আর উন্মোচিত হওয়া মানে কি? উন্মোচিত হওয়া মানে প্রকাশিত হওয়া। উন্মোচিত হওয়া মানে প্রকাশিত হওয়া, খোলসা হওয়া, খোলস ছেড়ে আসল রূপ বের হওয়া। সমাজ ব্যবস্থার স্বরূপ, স্বরূপ মানে কি? কই লেখো, কেউ তো লেখে নাই। স্বরূপ শব্দের অর্থ কি? রূপ, রূপ বানানে রয় দীর্ঘকার, রূপ, এটা নিচে দিলে দীর্ঘকার হয়। রূপ মানে কি? চেহারা। স বফলা আছে, স বফলা মানে কি? নিজ। তাহলে স্বরূপ মানে নিজের চেহারা। বিলাসী গল্পে আমরা দেখেছি তৎকালীন সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের সমাজ ব্যবস্থার ভিতরে বেশ বড় একটা ফারাক, বড় একটা ঝামেলা ছিল। তাদের বর্ণপ্রথা বা বংশ পরম্পরা, নিচু বংশ উঁচু বংশের যে পার্থক্য, এটা খুব প্রকট ছিল। সমাজ ব্যবস্থা এটা মানতে পারতো না। আরো অনেক বিষয় ছিল সমাজ ব্যবস্থায়, অনুষঙ্গ যেগুলো খুবই খারাপ ছিল। সেই অনুষঙ্গগুলার, বাজে অনুষঙ্গগুলার আসল চেহারা তুলে ধরেছে নেড়া। নেড়া নিজেও সেই বাজে সমাজের একজন প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়েছে, সে ওই পক্ষে ছিল, এবং সেই প্রতিনিধি হয়ে সেই বাজে সমাজের বাজে কাজগুলোর আসল চেহারা খুলে ধরেছে, তুলে ধরেছে। তাহলে সর্বমোচিত হয়েছে 16 শতকের, 18 শতকের, 20 শতকের, 19 শতকের। কোন শতকের? এবার উত্তর কম। কোন শতকের চেহারা, কোন শতকের সমাজ ব্যবস্থার চেহারা আমরা দেখতে পাই? এবার উত্তর বলো। 16, 18, 20, 19? কি ব্যাপার, এটা উত্তর করতে পারতেছ না? এটা তো সহজ প্রশ্ন। শতকের নাম কেমনে হয় এটা জানো তোমরা? 19 শতকের লিখেছে, 19 শতকের শতকের নাম। শতকের নাম কিভাবে নির্ধারণ হয়? আমি ধরলাম এটার উত্তর হচ্ছে 19 শতক।
19 শতক হচ্ছে উত্তর। 19 শতক কত থেকে কত বলো? 19 শতক মানে 19 নামের 101টা বছর। গুড, 19 শতক লিখেছে। 1800 থেকে, 1800 থেকে 1899, এটা হচ্ছে 19 শতক। 1800 থেকে, 1800 থেকে, স্যার একটু বুঝিয়ে দিয়েন, 1800 থেকে 1899, এটা হচ্ছে 19 শতক। তাইলে 20 শতক কত? 20 শতক, 20 শতক, তাহলে 20 দিয়ে লেখা হবে 20, তার মানে 2000 থেকে 2099, এটা কি 20 শতক হবে? হ্যাঁ, না, 19 শতক যদি 1800 থেকে 1899 হয়, তাহলে 20 শতক হবে 1900 থেকে 1999। আমরা যে শতকে আছি, আমাদের বছরটা কি এর ভিতরে না? আমরা এখন আছি 2025-এ। তা আমাদের এই 2025টাকে কি 20 শতক বলে, বিংশ শতক বলে, নাকি একবিংশ শতকে আমরা? তাহলে আমরা আছি একবিংশ শতকে, তার মানে 21, 21 শতকে আমরা আছি। 21 শতকের মধ্যে আমরা আছি। 21 শতক শুরু হয়েছে 2000 থেকে 2099 এর মধ্যে। তোমাদের জন্ম এই 21 শতকেই, জন্ম এবং মৃত্যু, কিন্তু আমাদের আমরা জন্মাইছি বিংশ শতক মানে 20 শতকে, আর এখন বেঁচে আছি 21 শতকে। গুড, তাহলে বিলাসী গল্পের সমাজ ব্যবস্থা 19 শতকের। আর একটা জিনিস মনে রাখবা, সকল যেরকম আমি যদি 29 লিখি, 29 লিখি, তাইলে আমার দীর্ঘ লিখতে হবে। 29 দীর্ঘ, 49 দীর্ঘ, 59 দীর্ঘ। এই মানে হচ্ছে কম। কত কম? 1 কম, 1 কম। তাহলে আমি যদি 29 বলি, তার মানে 30 থেকে 1 কম। কিন্তু 19 বানানে কিন্তু রস্যউ, 19 বানানে রস্যউ। এটা তোমাদের জানা আছে কিনা? 19 বানানে কিন্তু রস্যউ, কিন্তু বাকি যত আছে, কারণ 19 বানানে ঊনবিংশ যেহেতু লেখা হয় নাই, 20 থেকে 1 কম যেহেতু লেখা হয় নাই, এই জন্যে এখানে মানে 1 কম না, এই বানানে রস্যউ। কিন্তু বাকি 49, 59, 69, 29 সব জায়গায় কিন্তু দীর্ঘ। এটা আমার মনে হয় তোমরা জানো, আর একবার মনে করাই দিলাম। 7 নম্বর প্রশ্ন, উপরের আদালতের হুকুম। খুবই কমন প্রশ্ন, তবে ভয়াবহ ইম্পর্টেন্ট প্রশ্ন। উপরের আদালতের হুকুম মানে কার নির্দেশ বলা হয়েছে? উপরের আদালতের হুকুম। উপরের আদালতের হুকুমে একদিন তার হয়েছিল, তার হাইকোর্টের না, জজ কোর্টের না, খুলার না, স্রষ্টার। উপরের আদালতের হুকুম মানে মৃত্যুর কথা বলা হয়েছে, আল্লাহর বা সৃষ্টিকর্তার হুকুম। এটা খুবই কমন প্রশ্ন, আমরা যাচ্ছি না। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? মৃত্যুঞ্জয়ের এমনই সুনাম, মিষ্টি খাওয়াইতো মানুষের, মানুষজন মিষ্টি খাওয়াইতো, মানুষ তার কাছ থেকে টাকা নিতে আসলে সে দিয়ে দিত, দিত না, তারা চাইলেও দিত না, ওই টাকা দেওয়ার কোনো নাম ছিল না। মৃত্যুঞ্জয় এরকম একটা ক্যারেক্টার। এই মৃত্যুঞ্জয় সম্পর্কে বলা হয়েছে এমনই সুনাম। এখন তোমরা দেখো, দেখতে পাচ্ছ, তারপরেও দুর্নাম বানানে এই দীর্ঘ লিখছো। দুর্নাম বানানে দীর্ঘ কেন হবে? দুর্নাম মানে কি দূরের নাম? দুর্নাম মানে কি দূরের নাম? আমাকে বলো, দুর্নাম মানে কি দূরের নাম বোঝায়? না, দুর্নাম মানে তো দূরের নাম না। দুর্নাম মানে কি? দুর্নাম মানে হচ্ছে খারাপ নাম। খারাপ নাম, তাহলে খারাপ অর্থ, খারাপ অর্থ হলে রস্যকার হয়, খারাপ অর্থ হইলে রস্যকার হয়, তাহলে দীর্ঘকার হবে না। এটা আমরা বানান শিখলাম। এখন যাই, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম দ্বারা আসলে কি? সুনাম মানে খ্যাতি বুঝাইছে, সম্মান বুঝাইছে, প্রতাপ, প্রতিপত্তি, ক্ষমতা, এটা বুঝাইছে? উত্তর হইতেছে না, তার দুর্নাম বুঝাইছে, তার কিছু খারাপ বিষয়, কিন্তু সেটাকে সুনাম হিসেবে বলছে। হ্যাঁ, টাইপিং মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক করা যাবে না। বানান লেখার ক্ষেত্রে যখন আমরা বাংলা বানান লিখব, তখন যদি সচেতন হই, তাহলে আমরা অনেক বানান কিন্তু মনে থাকবে আমাদের। আশা করছি এরপরে তোমাদের এই ভুল হবে না। তো তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমরা তো এই কোর্সের স্টুডেন্ট আমাদের, যারা হয় নাই, এখনো ভর্তি হয় নাই, তাদেরকে একটু বলতে পারো আমাদের ক্লাস তো চলতেছে, তোমাদের রুটিন রিশাফল হবে, অনেকগুলো ক্লাস অ্যাড হবে। আমরা প্ল্যান করছি অন্তত 1 থেকে 1.5 মাস আগে এটা শেষ হয়ে যাবে। তো তোমরা একটু এই খবরটা পৌঁছে দিও আর যারা জানে না তাদের কাছে। 9 নম্বর প্রশ্ন, বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটি নেড়ার যে মনোভাব প্রকাশ হয়েছে। আমরা জানি যে নেড়া নেড়া দেখতে গেছিল মৃত্যুঞ্জয় অসুস্থ অবস্থায় পড়ে আছে তখন। তো দেখতে গেছে, সেখানে এত ঘন জঙ্গলের মধ্যে
একজন নারী তার সেবা শুশ্রূষা করতেছে, বিলাসী যখন নেড়া যখন চলে আসবে, সাপের ভয় থাকতে পারে, বাইরে অন্ধকার, উল্টা একজন নারী তার পুরো একজন পুরুষকে আগাই দিতে আইছে, রাস্তায় দেখাইতে আইছে। এখন এইটা তো বেশ লজ্জা। তাহলে বললাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। ওই লজ্জা থেকে বাঁচার জন্য নেড়া এটা কইছিল। এখন নেড়ার মধ্যে কি হয়েছে, তার ভীরুতা মানে ভয়ের বিষয়টা আছে, আত্মসম্মান বোধ আছে, সাহসিকতা। পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। আশঙ্কা, আশঙ্কা তো এখানে নাই, ভয়ের আশঙ্কা নাই। বিলাস এখানে ভয় পাইছে, নারা এখানে ভয় পাইছে, ভয়টা নাই তো সাহসিকতা হইতে পারে, তাহলে ভীরুতাও নাই। এখন সাহসিকতা নাকি আত্মসম্মান বোধ? ন্যাড়া একজন নারী, সে ভয় পাইতেছে এটা সত্য, কিন্তু একজন নারী তারা আগায় দিয়ে আসবে, এটা মানা আসলে মনে মনে যাই হোক, এইটা মানাটা একটা কষ্টকর একটা বিষয়। এই জন্যে এখানে মানে সাহসিকতার পরিচয় না, মূলত তার আত্মসম্মান বোধে লাগছে, যে একজন নারী পুরুষকে ভয়ের রাস্তা, অন্ধকার রাস্তা আগাই দিবে, এই আত্মসম্মান বোধের কারণে এই ঘটনাটা ঘটছে। কথাটা কইছিল নেড়া। বিলাসী কেন আত্মহত্যা করছিল? বিলাসী আমরা জানি যে নেড়া মৃত্যুর, এখন তার আগে বলো, সরি নেড়া মৃত্যুর বলতেছে, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কতদিন পরে বিলাসী আত্মহত্যা করছিল? কতদিন পরে? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কতদিন পরে বিলাসী আত্মহত্যা করছিল? অনেকে লিখছে 1 উইক, 7 দিন। হ্যাঁ, ঠিক আছে, 7 দিন পর। 7 দিন পর কিভাবে আত্মহত্যা করছিল? কেমনে আত্মহত্যা করছিল? কিভাবে আত্মহত্যা করলো? হ্যাঁ, বিষ খেয়ে আত্মহত্যা করছিল 7 দিন পরে। এখন কেন আত্মহত্যা করছিল? সে সবাই নিন্দা করতেছে, এই জন্য নিন্দা তো আগেই করছে যখন বিয়ে করছিল, তাহলে আত্মহত্যার বিষয় আসতেছে না। অভিমান করে কেউ আত্মহত্যা করতে পারে না, প্রতিবাদ স্বরূপ স্বামী শোক। আসলে অনেক তার উপর অত্যাচার হয়েছে, এটা সত্য, কিন্তু বিলাসীর এই গল্পে কোন চরিত্রের প্রতিবাদী রূপ, বিধ্বংসী রূপ এই গল্পে কিন্তু আসলে নাই। তার মানে প্রতিবাদ স্বরূপ না, স্বামীর শোকে কষ্টের দুঃখে আত্মহত্যা করছিল। 10 গেল। 11, যে বস্তুটি অসদ্য সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? কোন বস্তু? যে বস্তুটা বিলাসীর মধ্যে খুবই ছিল, শক্ত অবস্থায় ছিল। কোন বস্তু, কোন জিনিস? কোন জিনিস? মানবতা? না। এই যে মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করছে, করে তাকে বাঁচাইছে, বাঁচায়ে তারপরে ভিন্ন জাত নিচু জাতের দুইটা, একটা উঁচু জাত আর নিচু জাত। মৃত্যুঞ্জয় উঁচু জাত ছিল, নিচু নিচু ফ্যামিলি, নিচু বংশের, বিলাসীর সাথে প্রেম হয়ে বিয়ে হইছে। এই যে ঘটনাটা ঘটালো, এই অসাধ্য সাধন, এই অসাধ্য সাধনের পিছনে একটা শক্ত বস্তু, একটা পাওয়ারফুল জিনিস ছিল। সেই জিনিসটা কি? মানবতা, লৌকিকতা, সম্পদের লোভ না, প্রেম। এটা কমন প্রশ্ন, আমরা পারি সবাই। 12 নম্বর, বিলাসী গল্পে স্কুলে যাওয়ার 2 ক্রোশের মধ্যে এমন আরো কয়েকটা গ্রাম পার হইতে হইতো। আর কয়টা গ্রাম পার হইতে হইতো? এটা জ্ঞানমূলক একটা এমসিকিউ, তবে খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কয়টা গ্রাম পার হইতে হইতো? তারা যে 2 ক্রোশ পথ দিয়ে থাকতো, 2, 3টা, 4টি, 3খানা। এই তো, ভেরি গুড। এ গল্প যে 3খানা লিখেছে, গল্প ভালো করে পড়ে। ঠিক এইভাবে গল্পের ভাষায় কি ছিল, গল্পে কি কইছে, ওই লাইন আমার জানা থাকতে হবে। একটা এমসিকিউ তুমি পড়তেছো, উত্তর করতেছো, ওই সময় ওই এমসিকিউটা গল্পে বা কবিতায় কোন ভাষায় সরাসরি উল্লেখ আছে, তুমি যদি বলতে পারো, ধরতে পারো, তাইলেই তোমার একাডেমিক এবং অ্যাডমিশন এক্সিলেন্ট হবে। তাইলেই এক্সিলেন্ট হবে। তাহলে 3খানা, হ্যাঁ, 3খানা গ্রাম, এখানে 3টি লেখা আছে, 3খানা গ্রামের কথা। 13 নম্বর, ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, কে কইছিল? একটু দেখে শুনে যেও, ঘন জঙ্গলের পথ কে কইছিল? বিলাসী, মৃত্যুঞ্জয়, নেড়ার, খুড়োর। উক্তিটি কার? উক্তিটি করছিল কে? উক্তিটি করছিল বিলাসী। কাকে বলছিল? নেড়াকে বলছিল। হ্যাঁ, 2, 3খানা লেখা আছে, বুঝতে পারছি। এখানে কাছা উত্তর হইতে হলে 2, 3খানা গ্রাম পার হইতে হইতো। 2, 3খানা গ্রাম যখন বলবে, তার মানে এক্সাক্ট বলতে পারতেছে না, তার মানে আসলে 2টাও না, 3টাও না, কাছাকাছি। তার মানে সর্বোচ্চ ধরে করা, যদি এখানে এক্সাক্ট যেভাবে বইয়ে লেখা আছে সেভাবে বললে ভালো হয়। 3খানা ধরছি। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? আমরা নর্মালি যখন কোনো গল্প বা একটা প্রশ্ন সলভ করি, সোর্স লিখে দিই, বাকি প্রশ্নগুলো ইজি থাকার কারণে সোর্স লিখি নাই, কিন্তু এই প্রশ্নটা একটু মনে হইতেছে ইজি থেকে একটু কম ইজি।
বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? এখন কাকে যখন বলতেছে তখন কোনো ব্যক্তি মাথায় আসতে পারে, গল্প যদি ভালো করে না পড়া থাকে, কিন্তু এখানে ব্যক্তি না, আমরা জানি এখানে ইংরেজকে গালিগালাজ করার কথা বলা হয়েছে। কোন জায়গায় বলা হয়েছে? আমরা যখন ন্যাড়াকে এবং মৃত্যুঞ্জয়কে মারধর দিল, না সরি, মৃত্যুঞ্জয়কে এবং বিলাসীকে মারধর দিল ন্যাড়া তার দল বল নিয়ে, এরপরে এরপরে ঘটনা পরিবর্তন যখন হইতেছে, পরে অনেকদিন দেখা হয় নাই, সে হচ্ছে সন্ন্যাসী ইস্তফা দিয়ে মশার কামড়ে চলে আইছে, ওই ঘটনার দিকে যখন যাইতেছে ঠিক তার আগের প্যারার শেষের দিকে এরকম বলা আছে। কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের গ্রামে, আমাদের দেশে, সেই তখনকার সমাজে অনেক মহত্বর কাহিনী আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারে স্তূপকার হইয়া উঠিয়াছে। তার মানে ব্যঙ্গকারে বলা হইতেছে এই ধরনের ছোট লোকই, ছোট মেয়ে, এই ধরনের সমাজের নিয়মের নামে, সমাজের বিধি ব্যবস্থার নামে এই আকাম কুকাম এবং অত্যাচার নির্যাতন আমরা অনেক করছি, এবং এটাকে ব্যঙ্গ করে বলা হইতেছে মহত্বের কাহিনী। দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেকদিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছে। ন্যাড়া সমাজকে অবলম্বন করেছেন, শরৎচন্দ্র সমাজকে অবলোকন করেছেন ন্যাড়া চরিত্রের মাধ্যমে। তখনকার সমাজের দেখা, চোখে দেখা সেই অসঙ্গতিগুলো সম্পর্কে উনি বলছেন, অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছে। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, যা কিছু আছে চরিত্র নিয়ে বিশ্লেষণ করো, ধর্মের ব্যাপারে বলো, সমাজের নিয়ম কানুনের ব্যাপারে বলো, আর আমাদের বিদ্যা বলো, শিক্ষা নিয়ে বলো, একবার পুরা হইয়া গেছে। তার মানে আমাদের সমাজের এই বিধি ব্যবস্থা, আমাদের সমাজের যত অসঙ্গতি তখনকার কথা কইতেছে, এই যত আকাম কুকাম আমরা করতেছি, আমাদের চরিত্র, ধর্ম, সমাজ, বিধি ব্যবস্থা কোনো কিছু এটা আটকাইতে পারে নাই, চেঞ্জ করতে পারে নাই। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলে দেশটা উদ্ধার হইয়া যায়। আমাদের নিজেদের ভিতরে ঝামেলা আছে, আবার আমরা লড়তেছি ব্রিটিশদের থেকে স্বাধীনতার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করছি, সমাজের কোনো কিছু হইলেই আমরা ব্রিটিশদের দোষ দিই। একটা উদাহরণ দেই, দুইটা ঘটনা মিলে যাইতেছে। এক, আমরা জানি শেখ হাসিনা যে পালাইছে, এই ভয়ঙ্কর মহিলাটা, আমরা জানি যে তার আমলে কোনো কিছু হইলেই জামাত শিবিরের দোষ, কোনো কিছু হইলেই জঙ্গি গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী জামাত শিবিরকে দোষ দিত, জামাত শিবির বিএনপি, জামাত বিএনপির দোষ দিত। একটা কমন ক্যারেক্টার। ইদানিং আমরা ইউসুফ সরকারের সময় একই ঘটনা দেখতেছি, যে বেশিরভাগ সময় হ্যাঁ ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের লোকজন অনেক কিছু চেঞ্জ করছে, অনেক ধ্বংস করে গেছে, সিস্টেম নষ্ট করে গেছে, এটা সত্য। কিন্তু সবকিছুতেই ফ্যাসিবাদ খোঁজা, সবকিছুতেই আওয়ামী লীগ আর এই যে শেখ হাসিনা খোঁজা, এটা আসলে খুবই খারাপ। এই যে চারুকলায় কালকে শেখ হাসিনার যে বানাইছিল, এটা যে পোড়ায় ফেলছে, তো এত সিস্টেমের মধ্যে রাতের বেলা, রাত 2টার পরে মানুষের ঢুকতে দিতেছে না ভিতরের কারো, তারপরে এটা হইছে, ধারণা করা হইতেছে ভিতরে কেউ করছে। তাহলে এত টাইট শিডিউলের মধ্যে যে এর ঘটনাটা ঘটলো, সরকারের তো এটা জানা থাকার কথা, দেখার কথা, জানার কথা। তারপরে কিছু হইলে ওই যে দোষ দিতেছে তাদের, এই যে দোষ দেয় কিছু হইলেই, আমাদের নিজেদের ভুল ত্রুটি, নিজেদের ঝামেলা না দেখে আমাদের শত্রুকে দোষ দেয়, গালিগালাজ করলেই আমরা মনে করি যে না ঠিক আছে। এই ইংরেজকে গালিগালাজ করলেই মনে হইতো যে দেশ উদ্ধার হয়ে গেছে। হ্যাঁ, ফ্যাসিবাদরে যেহেতু গালিগালাজ করছি, হাসিনারে যেহেতু গালিগালাজ করছি, তার মানে আমার চেতনা হচ্ছে 24-এর চেতনা, তার মানে হচ্ছে আমি এই এখনকার সময় খুবই পারফেক্ট পারসন। আচ্ছা, তোমাদের জন্য বলি, আর যারা ফেসবুক লাইভে আছে, আমাদের এখানে তো চবি, রাবি, খুবই আর গুচ্ছে আছে, তার মধ্যে চবি তো পরীক্ষা শেষ, চবির পরীক্ষা তো শেষ, রাবির, খুবই আর গুচ্ছের পরীক্ষা বাকি আছে। আমাদের পুরাতন সকল ক্লাস এবং নতুন করে যে ক্লাসগুলো হইতেছে, আজকে রিটেন ক্লাস হইলো, এই ক্লাসগুলো পাবে এই কোর্সে, খুবই সস্তা এই কোর্স। যারা অ্যাডমিশন বাকি সময়ের জন্য প্রস্তুতি নিতে চায়, তারা এই ক্লাস করতে পারে, এই কোর্সটা নিতে পারে। বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বলো? ধূমকেতু, ভারতী, সবুজপত্র, কল্লোল। বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তোমরা যারা জমে আছো, অ্যাক্টিভ আছো তো, হ্যাঁ, এই যে তোমরা কিপটামি করে, আমি ওয়ার্ডটা লিখতে বলি কিন্তু ওয়ার্ডটা না লিখে বি, এ, এগুলো লেখো, এগুলো লিখবা না। দেখো, একই সময় একই ক্লাসে থাকার পরেও একজন একটা বানান শিখতেছে, দুর্নাম বানান, তুমি শিখতেছো না। একজন ভারতী বানান শিখতেছে, তুমি শিখতেছো না। ও ভুল করছে, তুমি করছো না।
এটা হওয়াটা বোকাম। তাহলে একই ক্লাস একই কথাই ও পারলে আমারও শিখে ফেলা উচিত। এই জন্য যদি লেখার ক্ষেত্রে, হ্যাঁ বানান করে লিখবো, ভেরি গুড, সবাই লিখতেছো, এটা ভালো। তাহলে বানানটা হইতেছে এবং এই প্রশ্নটা এমন ভাবে মুখস্থ হইতেছে তুমি ভুলবা না। ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুল মূলত বিলাসীর কি? এবার আমরা একটু ভিতরে যাইতেছি। এই যে বিলাসী সম্পর্কে বলা হইলো, ঠিক যেন ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। এখানে কি সম্পর্কে বলা হয়েছে? এখানে বিলাসীর, এখানে বিলাসীর সৌন্দর্যের পরিচয় দিছে, নাকি স্বাস্থ্যহীনতা, তার স্বাস্থ্য ভেঙে পড়ছে এই পরিচয় দিছে, নাকি তার শারীরিক যে ক্লান্তির ছাপ দেখা গেছে, ক্লান্তির যে একটা চেহারার রূপ দেখা গেছে যারা দেখছে সেটা দিছে? কোনটা হবে? সৌন্দর্য, স্বাস্থ্যহীনতা। প্রথম কথা হইছে কোনটা কোনটা উত্তর হবে। আমরা জানি যে এই টাইপের প্রশ্নের একাধিক উত্তর হয় বেশিরভাগ ক্ষেত্রে, একাধিক উত্তর হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আমার এই ধরনের প্রশ্নের বাদ দিতে হবে, মনে রেখো। যেহেতু একাধিক হয় উত্তর, তাহলে বাদ দিতে হবে। মূল কথা, ফুলদানিতে ভিজায় রাখা বাসি ফুল, বাসি ফুলের সাথে বিলাসীর সৌন্দর্য তুলনা করার কথা না। বাসি ফুলের তো সৌন্দর্য আর নতুন ফুলের সৌন্দর্য বাইরের চেহারা একই, তাহলে সৌন্দর্যের পরিচয় এখানে নাই। তাহলে বাকি দুইটা স্বাস্থ্যহীনতা, হ্যাঁ বাসি ফুল পানিতে ভিজায় রাখা যেরকম দেখে মানে মনে হলো ফুল, মনে হলো যে কোনো সময় পেড়ে যাবে। স্বাস্থ্যহীনতার কথা আছে, স্বাস্থ্যহীনতা মানে তো শারীরিক ক্লান্তি, তাহলে এখানে উত্তর দুইটা হবে, স্বাস্থ্যহীনতা, শারীরিক ক্লান্তি। তিলার্ধ আমরা জানি শব্দ অর্থ অংশে তিলার্ধ আছে। তিলার্ধ শব্দ দিয়ে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? তিলার্ধ শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দাঁড়াবে তিল আর অর্ধ। অর্ধ মানে আমরা জানি অর্ধেক, আর তিল মানে তিল পরিমাণ, তিল ছোট্ট তিল তারও অর্ধেক, তার মানে কি খুবই ছোট, খুবই ক্ষুদ্র, খুবই ছোট, খুবই ক্ষুদ্র। তাহলে তিল পরিমাণ সময়ের অর্থ মুহূর্ত মাত্র, পরক্ষণেই মানে পরেই। তাহলে তিলার্ধ মানে পরেই না, এটা উত্তর না। তিল পরিমাণ সময় মানে খুব ছোট্ট সময়, মুহূর্ত মাত্র মানে অল্প সময়। তাহলে এক আর দুই, এক আর দুই মুহূর্ত এবং অল্প সময়। এই যে তোমরা একের বি সি টি সি না লিখে যদি এই শব্দটা, এখন এটা বড় তোমার লিখতে হবে না, এই মুহূর্ত মাত্র শব্দটা যারা লিখছো, তাহলে মুহূর্ত বানানটা তার ভুল হবে না, লেখা হইলো ময় রস্যু আর হয় দীর্ঘকার, তাহলে বানানটাও শেখা হইলো। প্রশ্ন নম্বর 18, নেড়াকে সাপ ধরার বিদ্যা শেখাতে বিলাসের আপত্তি ছিল। নেড়াকে সাপ ধরার বিদ্যা শেখাতে চাইতেছিল না বিলাসী, এই আপত্তিটা কেন করছিল? মানে সাপ ধরার বিদ্যা নেড়াকে শেখাবে না, দরকার নেই, শিখো না, এটা কেন করছিল? তো এক আর তিন, এক আর তিন, তিনটাই। আরে লেখো না শব্দটা, এত কিপটা কেন? খুবই ব্যস্ত তোমরা, বানানটা করে লেখো না, বাংলা লিখতে না পারলে বাংলিশে লেখো। আপত্তি ছিল কি বিলাসী অপছন্দ করতো? গুড, একটা হচ্ছে প্রতারণামূলক, সাপ ধরার বিদ্যা প্রতারণামূলক, ঠিক আছে, এটা মানলাম। বিলাসী কি সাপ ধরা পছন্দ করতো না বিষয়টা এরকম কি কোনো জায়গায় আছে? আতিক লিখছে তিনটায়, আতিক লিখছে তিনটায়, না এখানে উত্তর হবে দুইটা। শক্ত আর ভীতিকর, এটা খুব কঠিন কাজ ছিল এবং ভয়ের বিষয় ছিল, হ্যাঁ সাপে কামড়ানোর বিষয় ছিল, আর প্রতারণামূলক ছিল, তাহলে দুই আর তিন হলো উত্তর। শক্ত, ভীতিকর আর প্রতারণামূলক, ভেরি গুড। 19, সনাতন হিন্দু সমাজ এই কুসংস্কার মানে না। বিলাসী গল্পে এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে? সনাতন হিন্দু সমাজ এই কুসংস্কার মানে না, এইখানে কুসংস্কার বলতে মানে ব্যঙ্গ করে বুঝাইছে, কুসংস্কার বলতে ব্যঙ্গ করছে, তাহলে এখানে ব্যঙ্গ আছে। আর ব্যঙ্গ আর শ্লেষ হচ্ছে একই। ব্যঙ্গ করে হাসি রস্য করে তুমি যদি টিপ্পনি কাটা টাইপের কোনো কথা বলো, যা কইতেছো তা না, অন্য কথা, কিন্তু ব্যঙ্গ করে কইছো, হাস্যরসের মাধ্যমে কইছো, এটাকে বলা হয় শ্লেষ। তাহলে শ্লেষ ব্যঙ্গ দুইটা আছে, বিদ্বেষ না। বিদ্বেষ করা, রাগ করে মানে খুবই তার উপরে এর অপছন্দ করি, ঘৃণা করি, সেই হিসাবে করা। তাহলে ব্যঙ্গ আসলে দুইটাই আছে এখানে। 20, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। যখন বিলাসীকে টেনে হিসেবে বাইরে নিয়ে আসা হচ্ছে, গালিগালাজ করছে খোলা গিয়ে, মৃত্যুঞ্জয়কে দরজা দিয়ে আটকে রাখা হয়েছে ভিতরের ভিতরে ভিতরে, তখনকার ঘটনা এটা। এই যে যখন বিলাসীকে টেনে হিসেবে নেওয়া হইতেছে, তারপরও বিলাসী বলতেছে
যে আমাকে আর একবার একটু যাইতে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। তা রুটিগুলো ঘরে দিয়ে আসি এবং ওইখানে বিলাসিতার নিজের মুখে যদি রুটি ঘরে দিয়ে না আসে, তাহলে কি ঘটনা ঘটতে পারে এরকম কথা কইছে। কি কি কইছে? বলছে যে শেয়াল কুকুরে খেয়ে যাবে, এটা কইছে। রোগা মানুষ সমস্ত রাত না খেয়ে রাতে খেতে পারবে না, আমি যদি রুটি দিয়ে না আসি। এই যে আটকায় রাখতেছেন আপনারা, ও তো না খেয়ে মারা যাইতে পারে, খেতে পাবে না তো আর। এটার কথা বলেছে। মৃত্যুঞ্জয় মরে যাবে এটা বলে নাই। না খেয়ে রাতে খেতে পারবে না এটা কইছে, শেয়াল কুকুর খেয়ে যাবে এটা কইছে। এটা সরাসরি বিলাসীর উক্তি বা কথার মধ্যে থেকে আসা। তাহলে প্রথম দুইটা হলো উত্তর। সর্বশেষ যে দুইটা অ্যাড দিয়েছিলাম সেই দুইটার কোর্স এখানে দিয়েছি। তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমরা আসলে দেখো স্কুল অফ এক্সিলেন্স খুব নামি বা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠিত আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মতো অনেক পরিচিত আমরা না। তোমরা যারা আমাদেরকে বেছে নিয়েছো কোনো না কোনো ভাবে, আমরা চাই যে যদি আমাদের উদ্যোগ ভালো হয়, যদি আমাদের প্রচেষ্টা সুন্দর হয়, তাহলে এই প্রচেষ্টা এই উদ্যোগ তোমরা একটু জানাও না, মানুষকে জানাও। আমরা তো প্রচেষ্টা করছি, আমরা চাই তোমাদের মাধ্যমে মানুষ জানুক। এভালুয়েশনটা করে মানুষকে জানাও, মূল্যায়ন করো। তোমার কলেজের তোমার ফ্রেন্ডরা যারা আমাদের সম্পর্কে জানে কিনা একটু জানাও। তোমার পরিচিত আত্মীয় স্বজন আমাদের সম্পর্কে জানে কিনা একটু জানাও। কোনো বড় ভাই ছোট ভাই বোন জানে কিনা একটু জানাও। এটা একটু অনুরোধ থাকলো। এই আজকে তোমাদের ভেরি গুড। আজকে মানে মূল কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদেরকে আহ, ব্যবসা করায় দেবা বিষয়টা এরকম না। আমাদের প্রচেষ্টা সম্পর্কে মানুষকে জানাও, তারা এসে দেখুক, তাদের কাজে লাগুক। প্রয়োজন যদি মনে করে তারা বাকিটা যোগাযোগ করে বাকি কাজ করবে। এই ছিল আমাদের আজকের প্রচেষ্টা। কালকে আবার ফ্রি অ্যাডমিশন ক্লাসে দেখা হইতেছে, ফ্রি অ্যাডমিশন ক্লাস। তো সেখানেও আমরা জুম লিঙ্ক তোমাদেরকে দেবো। আমাদের একাডেমিক পেইড ব্যাচ স্টুডেন্ট যারা, তোমরা জুম লিঙ্ক পাবা, আমাদের জুমে তোমরা থাকতে পারবা। যদি তোমাদের সময় থাকে, ওই সুযোগ থাকে, তোমরা সেখানে থাকতে পারো। বাংলা অ্যাডমিশন ক্লাস হবে কাল রাতে। ধৈর্য ধরে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে এবং জুমে আমাদের সাথে ছিলেন। অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।